আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। কোরবানির ঈদে সাধারণত সব থেকে বেশি আকর্ষণ থাকে বড় সাইজের গরুতে। ক্রেতাদের চাহিদা মাথায় রেখে রাজধানী খামারগুলোতেও তৈরি হচ্ছে বিশাল সাইজের বিভিন্ন জাতের সব গরু। কেরানীগঞ্জের আপেল বা সাভারের ইসলাম ব্রাদার এগ্রোতে 50,000 থেকে 20 লাখ টাকা পর্যন্ত পশু পাওয়া যাচ্ছে কোরবানির জন্য। কোরবানির পশুর প্রস্তুতি নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিকে দ্বিতীয় পর্ব আজ। কুরবানির জন্য দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এগ্রো ফার্মগুলো। কৃত্রিম পদ্ধতির পরিবর্তে ঘাস, দানাদার ভুসি, ভুট্টা খাবার হিসেবে ব্যবহার করে মোটাতাজা করার কারণেই জনপ্রিয়তা পাচ্ছে খামারগুলো। কেরানীগঞ্জের আপেল এগ্রো কর্তৃপক্ষ তাদের খামারে বরাবরই বড় সাইজের গরু পালন করে আসছে। এবারও শাহিওয়াল, হাসা, গির, বলদ, ফ্রিজিয়ান সহ বিভিন্ন জাতের গরু মোটাতাজা করেছে কুরবানির জন্য। ক্রেতাকে এসব গরু কিনতে যেতে হবে খামারে, আর দর দামেই কিনতে পারবেন পছন্দের গরু। 120টা গরু কালেক্ট করা হয়েছে। 300 থেকে শুরু করে আপনার 1200 কেজি পর্যন্ত আমাদের কাছে গরুর ব্যাপার আছে। ম্যাক্সিমাম কালেকশন হচ্ছে শাহিওয়াল, ব্রাহ্মা আছে, ব্রাহ্মা ক্রস আছে, ফ্ল্যাগ বে আছে, হলস্টাইন ফ্রিজিয়ান আছে। সাভারের ইসলাম ব্রাদার খামারেও প্রস্তুত হয়েছে অন্তত 300 গরু। 1 টনের ওজনের বেশি ফ্রিজিয়ান এই গরু এরই মধ্যে বিক্রি হয়েছে 12 লাখ টাকায়। দেখতে সুন্দর হওয়ায় ক্রেতাদের মন কাটছে শাহিওয়াল, গির, দেশি ও ফ্রিজিয়ান সহ বিভিন্ন জাতের গরু। পছন্দের গরু কিনতে খামারে পরিবার নিয়ে অনেকেই এসে করছেন দরদাম। গরু আমাদের পছন্দ হয়েছে, এখন আমরা দাম দস্তরে যাব। পছন্দ হলে রেখে গেলাম, ঈদের আগে পৌঁছায় দিল, এটাই বড় সুবিধা। কৃত্রিম কোনো উপাদান ছাড়াই দানাদার খাবার দিয়ে লালন পালন করে বড় করার কথা জানিয়েছেন খামারিরা। 50,000 টাকা থেকে শুরু করে 50 লাখ টাকা পর্যন্ত গরু পাবেন ভাই। শুধু বলতে হবে আর কি আপনার বাজেট কত। কাঁচা ঘাস খাওয়াই গরুরে বেশি, আর হচ্ছে আপনার দানাদারের মধ্যে ধানের গুঁড়া, তারপরে ভুট্টা ভাঙা একদম আর কি। আমরা এগুলো সব র মেটেরিয়ালস খাওয়াই। আমরা গরু সময় দেই অনেক, গরুর খাওয়াই কম, সময় দেই অনেক। যে কেউ গরু কিনে ঈদের আগ পর্যন্ত লালন পালনের জন্য খামারেই রাখার ব্যবস্থা রেখেছে খামারিরা। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। কোরবানির পশু নিয়ে আরো জানাতে মেহেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাজেদুল হক মানিক। মেহেরপুরে কোরবানির পশু নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি গরুর খামারে, যেটা হচ্ছে প্রান্তিক পর্যায়ে যে খামারগুলো রয়েছে মেহেরপুর জেলায়, সেরকম একটি খামারে আমরা দাঁড়িয়ে রয়েছি। যে খামারে যে গরু পালনকারী কৃষক রয়েছেন, তিনি কিন্তু সকাল থেকেই গরুর পরিচর্যা করার জন্য ব্যস্ত রয়েছেন। আমরা দেখেছি যে সকাল থেকে তিনি পর্যায়ক্রমে তার গরুগুলো যে পানি দিয়ে গোসল করাচ্ছে এবং এরপরে বিচলি, খড় এবং দানাদার খাদ্য দিয়ে আজকে দিনের মতো গরুর খাদ্য দেওয়া শুরু হবে। এর পরবর্তীতে দুপুরে একবার দিবেন এবং সন্ধ্যার পরে একবার দিবেন। এভাবেই কিন্তু ব্যস্ত সময় পার করছেন আমাদের মেহেরপুর জেলার খামারিরা, যারা কুরবানির ঈদকে টার্গেট করে গরু মোটা তাজা করে দেশের মানুষের মাংসের চাহিদা, কুরবানির চাহিদা মেটানোর চেষ্টা করেন। আমরা মেহেরপুর জেলা প্রাণী সম্পদ অফিসের মাধ্যমে জানতে পেরেছি যে এবারও মেহেরপুর জেলায় সব মিলিয়ে 1,72,000 মতো পশু রয়েছে কুরবানি উপযুক্ত। এর মধ্যে গরু, মহিষ এবং ভেড়া এবং ছাগল রয়েছে। এর মধ্যে মেহেরপুর জেলার প্রতি বছরের মতো এবারও প্রায় কাছাকাছি কুরবানির চাহিদা, সেটি হচ্ছে প্রায় 90 চাহিদা রয়েছে। এই চাহিদা মিটিয়ে প্রায় 82,000 পশু দেশের বিভিন্ন স্থানে যাবে, বিভিন্ন জেলার কুরবানির জন্য যাবে। আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে যে কুরবানির হাটগুলো রয়েছে, সেই হাটগুলো কিন্তু আসলে জমজমাট বেচা কেনা হচ্ছে এবং একটু আগাম এবছরের আগেই বিভিন্ন জেলা, বিশেষ করে রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম সহ বিভিন্ন জেলার ব্যাপারীরা এখানে এসেছেন এবং তারা গরু, মোষ, ছাগল, ভেড়া কিনে কাঙ্ক্ষিত পরিমাণ কিনে নিয়ে তারা কিন্তু তাদের জেলায় চলে যাচ্ছেন বিক্রি করার জন্য। তবে এখন বলা যেতে পারে যে পুরো দমে আমাদের চাষিরা ব্যস্ত সময় পার করছেন তাদের কুরবানির পশু বাজারে তোলার জন্য। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। এদিকে কোরবানিকে সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের খামারিরা। খাবারের দাম বৃদ্ধি সহ অন্যান্য পরিচর্যার খরচ বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন তারা। আমদানি সহ অবৈধ পথে গরু আসা নিয়ে সজাগ থাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন খামারিরা। অন্যদিকে রংপুরে হাটে দালাল চক্র, জাল টাকা আর পকেটমারের ভয়ে সরাসরি খামারমুখী হচ্ছেন ক্রেতারা। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আবরার মাহি।
জেলার বিভিন্ন খামারিরা ভোক্তাদের জন্য বিভিন্ন আকারের গরু প্রস্তুত রেখেছেন। অনেকে খামারে এসে দেখে শুনে গরু সহ অন্যান্য পশু ক্রয় সহ দাম দর করছেন। তবে গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন খামারিরা। আশানুরূপ দাম না পেলে লোকসানের মুখে পড়বেন তারা। গরুর খাদ্য যেটা কিনি তার থেকে দ্বিগুণ দামে আমাদেরকে ক্রয় করতে হচ্ছে। তো এতে আমাদের যে পরিশ্রম ওই পরিমাণে আমাদের লাভের হারটা খুব কম। ডে বাই ডে কস্টিং বাড়তেছে কিন্তু গরুর দাম কমতেছে। এতে আমরা খামারিরা যারা আছি অনেক বিপদগ্রস্তের মধ্যে আছি। এদিকে গরু সহ অন্যান্য পশু লালন পালনে খামারিদের সব ধরনের কারিগরি পরামর্শ প্রদান করছে স্থানীয় প্রাণী সম্পদ কার্যালয়। 38টি হাটে ভেটেরিনারি সেবা দেওয়ার জন্য 38টি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করেছে। যদি কোনো গবাদি পশু হাটে আসার পর অসুস্থ হয়, আমরা এই ভেটেরিনারি মেডিকেল টিমের মাধ্যমে সেগুলোকে সেবা দিয়ে থাকবো। অন্যদিকে রংপুরের বিভিন্ন খামারে এখন চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। তবে গোখাদ্যের দাম বৃদ্ধি, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় অনেকেই টিকে থাকার লড়াইয়ে হিমশিম খাচ্ছেন। এদিকে হাটে দালাল চক্রে দৌরাত্ম্য, জাল টাকা আর পকেটমারের উৎপাত থেকে বাঁচতে অনেক ক্রেতাই সরাসরি খামারে যাচ্ছেন পছন্দের গরু কিনতে। হাটে গেলে যেমন দালালের খপ্পরে পড়ে একটা প্রাইসটা হাই হয়ে যায়, সেখানে এখানে কোনো ওই ধরনের কোনো সিস্টেম নাই বা কোনো দেখতে আপনার পছন্দ হলে আমি নেবেন, আমার পছন্দ না হলে আমি নেব। গোখাদ্যের দাম বেশি হওয়ার কারণে আসলে দেখা যাচ্ছে যে অনেক খামারই বিলুপ্তর পথে। গরু লালন পালনে অনেক খরচ, ফিডের দাম অনেক বেশি। আমি একজন ফিড মালিক, তারপরে আমি বলছি যে ফিডের দাম তুলনামূলক অনেক বেশি। রংপুরের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় পশু পরিবহনেও বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। এবছর প্রায় 5.5 লক্ষাধিক গবাদি পশু উদ্বৃত্ত আছে, সেগুলি আসলে ঢাকা সহ দেশের অন্য অন্য জেলায় এগুলো যাবে। আমাদের প্রাণী সম্পদ বিভাগ থেকে এখানে মনিটরিং টিম থাকবে। আবরার মাহি, RTV। শুধু হাজিরা খাতায় স্বাক্ষর করেই বেতন তুলে নিচ্ছেন মাদারীপুরের কালকিনির সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের এক সহকারী অধ্যাপক। শ্রেণীকক্ষে উপস্থিত না হয়ে 4 বছর ধরে এভাবেই তুলে নিচ্ছেন বেতন ভাতা। প্রতিবাদ করায় হেনস্থার শিকার হন সহকর্মীরা। এদিকে 31 লাখ টাকা দুর্নীতির অভিযোগের পরও এখনও স্বপদে বহাল আছেন বগুড়ার শেরপুরের ঝনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। মাদারীপুরের অন্যতম ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠে একসময় দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা আসতো পড়াশোনা করতে। এখন সেই চিত্র পাল্টে গেছে পুরোপুরি। শিক্ষকরা নিয়মিত আসছেন না কলেজে, যারাই আসছেন ব্যস্ত থাকছেন ব্যক্তিগত কাজে। অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির অনার্স শাখার ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক নাজমুন নাহার কোনো ক্লাস না নিয়েই শুধু হাজিরা খাতায় স্বাক্ষর করে বেতন ভাতা তুলে নিচ্ছেন প্রায় 4 বছর ধরে। প্রতিবাদ করলে হুমকি ধামকি ও হেনস্থার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আমার নামে বরাদ্দকৃত ক্লাস আমি নিয়মিত যাই এবং সেখানে কোনো প্রকার স্টুডেন্ট আমি পাই না। যদি না পাই তাহলে সেই ক্ষেত্রে আমার কি করণীয় আছে? ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার কথা বলছেন শিক্ষার্থীরা। শিক্ষকরা তারা তো তাদের মন মতো আসলে চলাফেরা করতেছে। তাদের আসলে ক্লাস করানোর মতো টাইম নাই। তারা যার ইচ্ছে মতো ঘুরে বেড়ায়। কলেজের উন্নতির দিকে কোনো খেয়াল নাই, ক্লাস হয় না ঠিকভাবে, এরকমই চলছে আর কি। এদিকে বগুড়ার শেরপুরের ঝনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের কিছু জায়গা মহাসড়ক সংস্কারের লক্ষ্যে অধিগ্রহণ করে সড়ক ও জনপথ বিভাগ। অধিগ্রহণের প্রায় 1 কোটি টাকা বিদ্যালয়ের ব্যাংক হিসাবে যুক্ত হলেও প্রায় 31 লাখ টাকার হিসাব দেখাতে পারেননি বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। অনিয়মের সুষ্ঠু বিচারের দাবি দাতা সদস্যদের। কোনো কাজ হয়নি, খালি সামথিং এই দেখেন দৃশ্য দেখতেছেন, এই করার পর কোনো টাকার কোনো হদিশ নাই। স্কুলে আমরা প্রবেশ করি, সেখানে গেটের সামনেই কাদা জমে আছে, পানি জমে আছে। বর্ষার দিনে আমরা প্রবেশ করতে পারি না স্কুলের ভিতরে। আবার আমাদের ছেলেদের ওয়াশরুম নেই, আমরা ওয়াশরুমে যাইতে পারি না। অনিয়মের অভিযোগ ঢাকতে পুরনো একতলা ভবনের উপর টিনের ছাউনি বিশিষ্ট দ্বিতল ভবনের কাজ শুরু করেন অভিযুক্ত প্রধান শিক্ষক। আসলে মূলত এখানে আপনার বড় ধরনের কোনো কিছু অপ্রীতিকর ঘটনা বা অর্থ যে একটা ব্যয়ের যে একটা তসরুপ, এরকম কোনো কিছু ঘটে নাই। শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম ও দুর্নীতিতে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার পাশাপাশি নজরদারি বাড়ানো দরকার বলে মনে করেন সচেতন মহল। সাকিব আল হাসান, RTV।
সামুদ্রিক মাছের প্রজনন রক্ষায় বঙ্গোপসাগরে 58 দিনের সরকারি নিষেধাজ্ঞা চলছে। তবে এই নিষেধাজ্ঞার 1 মাস পেরিয়ে গেল নোয়াখালীর হাতিয়ায় নিবন্ধিত সিংহভাগ জেলের ভাগ্যে জোটেনি সরকারি খাদ্য সহায়তা। আয় রোজগার বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন কয়েক হাজার জেলে। নোয়াখালীর হাতিয়া থেকে ইসমাইল হোসেন কিরণের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। নিজুম দ্বীপ থেকে জাহাজমারা হাতিয়ার প্রায় 20টি মাছ ঘাটে এখন শুনশান নীরবতা। গত 15 এপ্রিল থেকে শুরু হওয়া 58 দিনের সরকারি নিষেধাজ্ঞার কারণে অলস সময় পার করছেন জেলেরা। সাগরে যাওয়া বন্ধ, তাই বন্ধ হয়ে গেছে উপার্জনের পথও। পেটের তাগিদে কেউ জালের মেরামত করছেন, কেউ বা চেয়ে আছেন সরকারি চালের দিকে। সরকারি হিসেবে হাতিয়া জেলের সংখ্যা লক্ষাধিক হলেও নিবন্ধিত জেলের সংখ্যা মাত্র 24,020 জন। নিয়ম অনুযায়ী চলতি নিষেধাজ্ঞার সময় নিবন্ধিত 4,873টি পরিবারের জন্য 77 কেজি করে চাল বরাদ্দ রয়েছে। কিন্তু অভিযোগ উঠেছে নিষেধাজ্ঞার 1 মাস পার হলেও অধিকাংশ জেলের হাতে পৌঁছায়নি এই খাদ্য। আমরা তো অভিযান মানি, এর পরও তো আঙ্গুরের সরকারের পক্ষ থেকে কোনো কিছু দেয় না, চাল ডাইলেও দেয় না, তেল তুলেও দেয় না, কিছু দেয় না। আমরা কাগজ দেখি আইন মানি চলি, জালসন ধরতে পারি না, ওলাইন চাওয়ালে অনেক কষ্টে আছি। আমরা জাইলে রাখি না খাই মরুন, অভিযান দিচ্ছে রাস্তা রাস্তা ঘুরি, কিছু সরকারের পক্ষ থেকে পাইনি। অবশ্য মৎস্য বিভাগ বলছে বিতরণ প্রক্রিয়া শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সবাই এটি পাবেন। চানন্দি ইউনিয়নের একইভাবে 338 জন সমুদ্রগামী মৎস্যজীবী পরিবারকে বিজি হিসেবে চাল বিতরণ করা হবে এবং পর্যায়ক্রমে আমরা সকল ইউনিয়ন পরিষদে সমুদ্রগামী মৎস্যজীবী জেলে পরিবারকে চাল বিতরণ করব। নিষেধাজ্ঞা চলবে আগামী 11 জুন পর্যন্ত। সাধারণ জেলেদের দাবি তালিকাভুক্ত জেলেদের সংখ্যা বাড়ানো এবং স্বচ্ছতার সাথে দ্রুত সহায়তা নিশ্চিত করলে তারা এই সংকট কাটিয়ে উঠতে পারবেন। লিওন আজাদ, RTV। ময়মনসিংহের ভালুকায় এটিএম বুথে কার্ড জালিয়াতির মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। টাকা তুলতে যাওয়া পোশাক শ্রমিক ও সাধারণ মানুষের কার্ড অভিনব কৌশলে অদল বদল করে বা পিন দেখে অর্থ আত্মসাৎ করছে চক্রটি। সম্প্রতি চক্রের এক সন্দেহভাজন সদস্যকে হাতে নাতে আটক করে পুলিশে দেয় ভুক্তভোগীরা। ময়মনসিংহের ভালুকা থেকে মোহাম্মদ আল আমিনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ময়মনসিংহের ভালুকার জামিরদিয়া ও মাস্টারবাড়ি এলাকার এটিএম বুথগুলো আতঙ্কের জায়গা হয়ে উঠেছে গ্রাহকদের জন্য। সাহায্যের অজুহাতে গ্রাহকের কার্ড হাতে নিয়ে অদল বদল করে বা সুকৌশলে পিন নম্বর থেকে টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। স্থানীয় হৃদয় মীরের অভিযোগ, তার মা হেলেনা আক্তার গত 8 মে বুথে টাকা তুলতে গেলে জসিমউদ্দিন নামে একজন সাহায্যের নাম করে কার্ড হাতে নিয়ে মুহূর্তেই তা বদলে দিয়ে 28,000 টাকা আত্মসাৎ করেন। বলতেছে, আন্টি আপনার পাসওয়ার্ড তো ভুল হয়েছে, আবার দিন। আম্মা আবার কার্ড ঢুকাইছে, ঢুকানোর পরে আবার পিন দিছে, পিন দেওয়ার পরে ওপর কি করছে, আবার ক্যান্সেল দিয়ে কার্ডটা বের করছে। বের করে পরে আম্মা বলতেছে, আন্টি আপনি তো পাসওয়ার্ড বলতে দিচ্ছেন, কার্ড তো পড়ে যাবো, ওনার কার্ডটা মাটান দিই। এই কার্ডটা নিয়ে করছে, 2 বুথ ওই পাশে গেছে গিয়া তার হাতে যে ভুয়া কার্ড ছিল এই কার্ডটা আমার কার্ডের সাথে চেঞ্জ করে ফেলছে। একই কায়দায় প্রতারণার শিকার হন আনিসুর রহমান ও ইদ্রিস আলীও। তবে গত 9 মে একই উপায়ে জালিয়াতির চেষ্টা করলে ওই প্রতারককে হাতে নাতে ধরে পুলিশে দেয় স্থানীয়রা। বুথে ঢুকছি, ঢুকার পরে আমি কার্ডটা করছি, এই মুহূর্তে একটা লোক আমার সাইডে যাচ্ছে, ওই লোকটা আমার পকেট থেকে কার্ডটা আর কি আমার কার্ডটা বদল করে অন্য আরেকটা কার্ড দিয়া উনি নিয়ে গেছে। আমার বউ ব্যাংকে কার্ড ঢুকাচ্ছে, কিন্তু পরে আবার ওই লোকে তাড়াহুড়া করে আমার বউয়ের কাছ থেকে দেন এইভাবে কার্ড ঢোকায় না, পরে যাবে এইভাবে ঢোকান, পরে আবার দিয়ে দিচ্ছে কার্ড, হয়তো এই সময় চেঞ্জ করে আছে। চক্রের সঙ্গে জড়িত অন্যদেরকেও গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত করার পর ইতিমধ্যে আমরা একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং অপরাধী চক্রের অন্যান্যদের এই গ্রেফতারের প্রক্রিয়া চলমান আছে। আমরা ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যে সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে সক্ষম হব বলে আশা করছি। এমন প্রতারণা ঠেকাতে বুথে নিরাপত্তা নিশ্চিত সহ অপরিচিত কাউকে কার্ড বা পিন নম্বর না দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV। বরেণ্য অভিনেতা নাট্যকার আতাউর রহমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গেল রাতে মারা যান তিনি। মগবাজারে জানাজা শেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আতাউর রহমানের মরদেহ বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। শ্রদ্ধা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে। 1941 সালের 18 জুন নোয়াখালীতে জন্ম নেন বরেণ্য অভিনেতা আতাউর রহমান।
দেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে 2021 সালে স্বাধীনতা পদক দেওয়া হয়। এছাড়াও তিনি 21 পদক, শহীদ মুনীর চৌধুরী পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। চুয়াডাঙ্গায় অপরিকল্পিতভাবে ব্যবসা প্রতিষ্ঠান, কলকারখানা আর ইটভাটা তৈরিতে আশঙ্কাজনক হারে কমেছে কৃষি জমি। জমি ও রেজিস্ট্রেশন খরচ তুলনামূলক কম হওয়ায় কৃষি জমি কিনে এসব স্থাপনা নির্মাণ করছে এক শ্রেণীর মানুষ। এতে ফসল উৎপাদন কমে হুমকির মুখে পড়ছে কৃষির ভবিষ্যৎ। চুয়াডাঙ্গার সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। এক সময় চুয়াডাঙ্গা সব সড়কের দুপাশে দেখা যেত দিগন্ত জোড়া ফসলের মাঠ। তবে অপরিকল্পিত ভবন, ব্যবসা প্রতিষ্ঠান, কলকারখানা আর ইট ভাটা নির্মাণে চিরচেনা সেই দৃশ্য এখন অনেকটাই অপরিচিত। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী গেল এক দশকে 0.7% হারে জেলার আবাদি জমি কমেছে 6062 হেক্টর। 2016-17 অর্থ বছরে জেলার কৃষি জমির পরিমাণ ছিল 99,623 হেক্টর। 2025-26 অর্থ বছরে তা দাঁড়িয়েছে 93,561 হেক্টরে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতে কৃষি জমি রক্ষার দাবি স্থানীয়দের। চুয়াডাঙ্গা শহরের ব্যবসায়ীরা কিনে এখানে বড় বড় প্রতিষ্ঠান এবং গোডাউন এইসব করার কারণে জমির পরিমাণ হ্রাস পাচ্ছে। এই জমি আপনার ছোলা, গম, আইরি সব কিছু হয়তো এখন আর কিছুই হচ্ছে না এই মাটিতে। এইভাবে জমি সব শেষ হয়ে গেল, এখন আমরা কি করব? লাস্টে আমাদের ওই হাফ বয়েল ডিম বেচতে হবে আর বাদাম বেচে খাইতে হবে। ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধিকে কৃষি জমি কমার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে জেলা কৃষি বিভাগ। ফসলি জমি রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির প্রতি জোর দিলেন এই কৃষি কর্মকর্তা। সরকারও বেশ কিছু অধ্যাদেশ জারি করেছেন যে কৃষি জমি ব্যবহারের উপরে, যাতে অধিক নিবিড় চাষ সম্পন্ন জমি যেন এই কৃষি জমি কাজ ব্যতীত অন্য কাজে ব্যবহৃত না হয়। খাদ্য নিরাপত্তা ও কৃষির ভবিষ্যৎ রক্ষায় প্রয়োজনে আইন প্রয়োগের মাধ্যমে ফসলি জমি রক্ষার দাবি সচেতন মহলের। সুলাইমান কবির, RTV। এবছর সাতক্ষীরায় প্রায় 500 কোটি টাকার আমের বাজার নির্ধারণ করা হয়েছে ভোক্তা পর্যায়ে, যা 600 কোটি টাকায় উন্নীত হওয়ার প্রত্যাশা কৃষি বিভাগের। এরই মধ্যে সাতক্ষীরার হাট বাজার সয়লাব হয়ে গেছে বিভিন্ন প্রজাতির আমে, যা চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। তবে খুচরা ও অনলাইন দামের ব্যবধান নিয়ে উঠছে নানা প্রশ্ন। সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তীর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। অনুকূল আবহাওয়ায় চলতি মৌসুমে সাতক্ষীরায় আমের বাম্পার ফলন হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী গত 5 মে থেকে বাজারজাতকরণ শুরু হয়েছে জেলা সুস্বাদু গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস সহ স্থানীয় বিভিন্ন জাতের আম। এরই মধ্যে সাতক্ষীরার আম পৌঁছে গেছে দেশের বিভিন্ন প্রান্তের বাজারে। চলতি মৌসুমে জেলায় প্রায় 500 কোটি টাকার আমের বাজার নির্ধারণ করেছে কৃষি বিভাগ। তবে বাম্পার ফলনের পরও দাম নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অনেক আম চাষি। মাঠের বাজারের পাশাপাশি খুচরা ও অনলাইন দামের বড় ব্যবধান নিয়ে উঠছে নানা প্রশ্ন। এমন পরিস্থিতিতে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি তুলেছেন ব্যবসায়ীরা। আমাদের এই পর্যন্ত 7 লাখ টাকা কেনা হয়েছে, আশা আছে 7.5 থেকে 8 লাখ টাকাটা আশা আছে আমাদের বেচা কেনা হবে। দামটা মনে করেন সিন্ডিকেট করে যদি না করতে পারে, যদি ওই দামটা আমরা সঠিকভাবে পাই, তাহলে আমরা কৃষকরা লাভবান হব। আমের দামটা যদি সরকার একটু রেটটা একটু বাড়াই দিত, তাহলে মনে হয় চাষি একটু বাঁচত। আমের বাজার ধরে রাখতে কেমিক্যাল ব্যবহার না করতে কৃষকদের সতর্ক করেছে জেলা কৃষি বিভাগ। অবশ্যই কৃষকদেরকে বোঝাতে হবে যে এই জায়গা থেকে আমাদের সরিয়ে আসতে হবে, কেমিক্যাল থেকে মুক্ত হতে হবে। না হলে সচেতন মানুষ যদি এই আম না খায়, কৃষক কিন্তু কোনোদিনই দাম পাবে না। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবছর সাতক্ষীরার অন্তত 100 মেট্রিক টন আম বিদেশে রপ্তানির সম্ভাবনা রয়েছে। সুলাইমান কবির, RTV। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরীর সিনেট ভবনে বাংলাদেশ উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও টেকসই রূপান্তর নিয়ে ইউজিসির জাতীয় কর্মশালা চলছে। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। সন্তু নিরাময়া
সব্বে বদ্ধানি পশ্যন্তু মা কচ্চিৎ দুঃখভাগো ভবেৎ। সকলেই সুখী হোক, সকলেই রোগমুক্ত হোক, সকলেই মঙ্গল লাভ করুক, কেহ যেন দুঃখ ভোগ না করেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এখন পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন বাড়িধারা ব্যাপটিস্ট চার্চের প্যাস্টর রেভারেন্ড দীপচাঁদ সরকার ডেভিড। পবিত্র বাইবেল থেকে পাঠ করছি হিতোপদেশ 24 অধ্যায় 3 থেকে 5 পদ। প্রজ্ঞা দ্বারা গৃহ নির্মিত হয়, আর বুদ্ধি দ্বারা তাহা স্ত্রীকৃত হয়। দর্শক দেখছিলেন বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও টেকসই রূপান্তর নিয়ে ইউজিসি জাতীয় কর্মশালার অংশবিশেষ। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। কাজু বাদাম আমদানিতে বিশেষ মূল্য সুবিধা পাচ্ছে আমদানিকারকরা। আন্তর্জাতিক বাজার দরের তুলনায় প্রায় অর্ধেক মূল্যে কাস্টমসের শুল্কায়ন হওয়া আমদানিকারকরা বড় ধরনের কর সুবিধা পাচ্ছেন। ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী খোসামুক্ত কাজু বাদাম কার্নেল আমদানিতে দেশের বিভিন্ন স্থল বন্দরে প্রতি কেজির শুল্কায়ন মূল্য ধরা হয়েছে $4.10। আমদানিকারকরা হালকা আবরণযুক্ত কাজু বাদাম দেখিয়ে এখানেও $4.10 মূল্যেই শুল্কায়নের সুবিধা পাচ্ছেন। জাতীয় রাজস্ব বোর্ড NBR এর বিদ্যমান এ মূল্যায়ন ব্যবস্থার কারণে প্রতি কেজিতে প্রায় 107 টাকা পর্যন্ত কর সুবিধা মিলছে। এতে করে আমদানিকারকরা উৎসাহিত হচ্ছেন এবং ব্যাপক উৎসাহ নিয়ে আমদানি করছেন। এমন মূল্য সুবিধার ফলে গত কয়েক বছরের তুলনায় আমদানি বেড়েছে অনেক বেশি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে আছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানে পাঠানো শান্তি প্রস্তাবকে আবর্জনা আখ্যা দিয়ে তার সরাসরি প্রত্যাখ্যান করেছেন তিনি। আলোচনার এই অচল অবস্থায় মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে যুদ্ধের দামামা বাড়ছে, যার প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতেও। একদিকে লেবাননে ইসরায়েলি হামলা বৃদ্ধি, অন্যদিকে বিশ্ববাজারে তেলের দামের বৃদ্ধিতে তৈরি হয়েছে নতুন অস্থিরতা। আজহার স্বপ্নিলের রিপোর্টে বিস্তারিত। ইরানের পক্ষ থেকে আসা শান্তি প্রস্তাবকে পুরোপুরি অগ্রহণযোগ্য ও বোকামি বলে উড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার মতে এই যুদ্ধবিরতি এখন সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে। তেহরান তাদের প্রস্তাবে যুদ্ধের ক্ষতিপূরণ দাবি এবং মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের শর্ত জুড়ে দিয়েছে, তবে ট্রাম্প সরাসরি বোকামি বলে উড়িয়ে দিয়েছেন। পাল্টা জবাবে ইরানের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন যুক্তরাষ্ট্র সময় ক্ষেপণ করলে তার কড়া খেসারত দিতে হবে। আরও জানান যে কোনো আগ্রাসনে জবাব দিতে প্রস্তুত ইরান। এদিকে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত 24 ঘন্টায় সেখানে নারী শিশুসহ অন্তত 51 জন নিহত হয়েছেন। অস্থিরতার প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতেও। শান্তি চুক্তি নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েল $104 বেশি দরে বিক্রি হচ্ছে। যুদ্ধবন্ধের দাবি তুলেছেন মার্কিন সিনেটর চাক সুমারো। ট্রাম্পের এই যুদ্ধকে অবৈধ আখ্যা দিয়ে সেনা প্রত্যাহারের তোড়জোড় শুরু করেছেন ডেমোক্রেটরা। আজহার স্বপ্নিল, RTV। আসামে আজ টানা দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজেপি নেতা হেমন্ত বিশ্ব শর্মা। এতে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ দলের শীর্ষ নেতারা। সেখানে হেমন্তের সঙ্গে তার 4 মন্ত্রীও শপথ নেবেন। শপথের পরেই প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন হেমন্ত। অন্যদিকে ক্ষমতার পালা বদলে তৃণমূল নেতাদের ধরপাকড় শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। পৌরসভার নিয়োগ দুর্নীতি মামলায় অসহযোগিতার অভিযোগে রাজ্যটির সাবেক মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।